নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ নভেম্বরের 19 তারিখ মঙ্গলবার, সাল 2024। ঘূর্ণিঝড় ফেইঞ্চাল কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন এলাকাতে কতটা বৃষ্টি হতে পারে, অসময়ের বৃষ্টি হলে বাংলার চাষের ক্ষেত্রে কেমন সমস্যা হতে পারে, সেই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে জানাবো। সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে। ইতিমধ্যে বেশ কিছুটা শীতের দাপট একটু একটু করে টের পাওয়া যাচ্ছে, বিশেষ করে রাতে এবং ভোরের দিকে। এটা আগামী কয়েকটা দিনের মধ্যে কেমন থাকতে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9:10 বাজে। এই সময় সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে, অর্থাৎ বাতাসের যে প্রবাহ রয়েছে, সেখানে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে সকালে কিন্তু বাতাসের সেভাবে জোরালো প্রবাহ নজরে আসছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে মধ্য ভারতের দিক থেকে বাতাস বয়ে আসছে। এই মুহূর্তে রাজস্থানের পূর্বাঞ্চল এবং লাগোয়া মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপরে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে। সেই সাথে আরও একটা অ্যান্টিসাইক্লোন আরব সাগরের উত্তর পশ্চিমাঞ্চল এবং লাগোয়া এলাকায় অবস্থান করছে। মধ্য ভারতের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে ভারতের রাজধানী দিল্লি, মধ্য ভারতের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া পূর্ব ভারতের দিকে বয়ে আসছে, যেটা আমরা উত্তরে হাওয়া রূপে দেখতে পাচ্ছি। এদিকে ফিলিপিন্সে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ম্যান-ই, সেটা এই মুহূর্তে হাইনান দ্বীপ এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে, তবে এটা ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সকালের যে বায়ুপ্রবাহ রয়েছে, এটাতে কি কোনো পরিবর্তন আসবে? বেলার দিকে বাতাসের প্রবাহ কেমন থাকতে পারে? যদিও উত্তরে হাওয়া সাধারণত যদি পাহাড়ের দিক থেকে নেমে আসে, সেক্ষেত্রে বাতাস কিন্তু আরও বেশি ঠান্ডা হয় এবং রাতের দিকে কিন্তু ঠান্ডার তীব্রতাও বাড়ে। সেক্ষেত্রে আগামী কয়েক ঘন্টায় বাতাসের প্রবাহ কেমন থাকতে পারে সেটার দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দুপুর 1টা নাগাদ কিন্তু উত্তর পাকিস্তান এবং সেই সাথে উত্তরাখণ্ড এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া নামতে থাকবে এবং সেটা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে প্রবেশ করবে। অন্যদিকে আসাম, অরুণাচল এবং পার্শ্ববর্তী উত্তর বাংলাদেশ, মেঘালয় এদিক থেকে খানিকটা হাওয়া নেমে সেটা বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাবে। অর্থাৎ বেশ খানিকটা উত্তরে হাওয়ার প্রভাব কিন্তু আজকে টের পাওয়া যাবে একটু বেলার দিক থেকে। পশ্চিমের জেলাগুলোর দিকে যে হাওয়ার গতিবেগ কিন্তু বেশি থাকবে। অন্যদিকে বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো, সেখানে হাওয়ার গতিবেগ খুব বেশি জোরালো হওয়ার সম্ভাবনা কম সীমান্তবর্তী জেলাগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামীকাল আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসতে পারে। উত্তর পাকিস্তান এবং সংলগ্ন ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব এদিক থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ আগামীকাল আরও বৃদ্ধি পেতে পারে এবং সেটা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দিকে ঢুকে পড়তে পারে। এক্ষেত্রে আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরে হাওয়ার গতিবেগ আরও বেশি হওয়ার সম্ভাবনা, তবে বাংলাদেশে এই হাওয়া সম্ভবত ঢুকতে পারবে না। আসাম, উত্তরবঙ্গ এবং সংলগ্ন মেঘালয়ের দিক থেকে খানিকটা উত্তরে হাওয়া বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ বেশ খানিকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যে ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড় ফেইঞ্চালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু সুমাত্রার বান্দাজ উপকূল এবং পার্শ্ববর্তী এলাকাতে তৈরি হতে শুরু করেছে। বাতাসের প্রবাহ কিন্তু এই সিস্টেমটা চারিদিকে আবর্তিত হতে শুরু করেছে একটু একটু করে, এবং এই মুহূর্তে মালদ্বীপ এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই কারণে নিরক্ষরেখার কাছাকাছি এলাকাগুলো এবং পার্শ্ববর্তী দক্ষিণ আরব সাগর, দক্ষিণ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশে অতিরিক্ত মেঘের আনাগোনা চোখে পড়ছে। সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু দক্ষিণ আরব সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, সেই সাথে দক্ষিণ ভারতের কেরল এবং তামিলনাড়ু সহ আশেপাশের কিছু জায়গা, নিরক্ষরেখার কাছাকাছি থাকা জায়গাগুলো এবং সুমাত্রা বান্দাজ উপকূল এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গাতে কিন্তু প্রচুর মেঘের আনাগোনা রয়েছে। এদিকে এর আগে চীনের ভিতরের দিক দিয়ে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চীনের পূর্ব প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভারতের জম্মু কাশ্মীর থেকে বেশ খানিকটা উত্তর দিকে অর্থাৎ পশ্চিম চীন এবং সংলগ্ন এলাকাতে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়ছে। অন্যদিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ভূমধ্যসাগর এবং সংলগ্ন এলাকার দিক থেকে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে, যেটা কিনা সম্ভাবনা রয়েছে যে আগামী মোটামুটি নভেম্বরের 22 বা 23 তারিখ হতে হতে এটা
জম্মু কাশ্মীর লাদাখের যে উঁচু পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তুষারপাত দেবে। এদিকে ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে ভারতীয় সময় সকাল 9টাতেও এখনো পর্যন্ত যথেষ্ট ঘন কুয়াশার দাপট রয়েছে। এদিকে উত্তর ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরে কোথাও কোথাও, দক্ষিণ বিহারের কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু খানিকটা কুয়াশা এবং তার সাথে হালকা একটু মেঘের চাদর লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়তি এটা কেটে যাওয়ার সম্ভাবনা। তবে ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। এদিকে মেঘালয় থেকে শুরু করে মণিপুর, মিজোরামে কোথাও কোথাও হালকা মেঘের চাদর নজরে আসছে, যেটা বেলার দিকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতবর্ষের বাকি বেশিরভাগ জায়গাতে কোথাও কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই। উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়ার যে যোগান এর সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনে, সেটা তো আপনাদের দেখালাম। অর্থাৎ উত্তরে হাওয়া বাংলার দিকে ঢুকে আসার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত কিন্তু নজরে আসছে না। সেক্ষেত্রে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য আজ 19শে নভেম্বর থেকে শুরু করে নভেম্বরের 24 বা 25 তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, সেই সাথে দার্জিলিং, কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলা, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় সমস্ত জেলা, সর্বত্রই আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনাই বেশি। ভোরে বা সকালের দিকে কোথাও কোথাও খানিকটা কুয়াশা থাকতে পারে। বেলার দিক থেকে কেটে যাওয়ার সম্ভাবনা আপাতত খুব ডেন্স ফগের সম্ভাবনা কম। এক্ষেত্রে বাংলাদেশের সমস্ত জেলা, সেই সাথে ভারতের ত্রিপুরা সমস্ত জেলা, অন্যদিকে পার্শ্ববর্তী আসামের বিভিন্ন এলাকা, সর্বত্রই কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে পরবর্তীতে 22 বা 23 তারিখ নাগাদ জম্মু কাশ্মীর, লাদাখের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে, সেটা পরবর্তীতে যখন পূর্বের দিকে সরতে থাকবে, তার প্রভাবে আসামের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা হতেও তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আপাতত যেটা দেখা গেল যে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত উত্তরে হাওয়া লাগাতার বয়ে আসবে, তার পথে কোনো রকম বাধা বিপত্তির সম্ভাবনা নেই। কোনো রকম ঘূর্ণাবর্ত, নিম্নচাপ বাংলা বা তার পার্শ্ববর্তী এলাকার দিকে, উত্তর বঙ্গোপসাগরের দিকেও নেই। যেটা তৈরি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, যেটা ঘূর্ণিঝড় ফেইঞ্জালে রূপান্তরিত হতে পারে, যেটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে অনেকটা দূরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। সেটা সম্ভাব্য গতি প্রকৃতি কি হতে পারে সেটার দিকে যাব। তবে তার আগে বলে দিই, এই মুহূর্তে উত্তরে হাওয়ার প্রবাহ যেহেতু খুব বেশি জোরালো নেই, তাই বাতাসের দূষণের মাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গাতে। ফলে যারা বয়স্ক বা বাচ্চারা রয়েছে তাদের কিন্তু বিশেষ নজর রাখতে হবে তাদের স্বাস্থ্যের দিকে, এবং বাইরে বেরোলে যতটা সম্ভব মাস্ক পরে বেরোনোই বাঞ্ছনীয়। এবং এক্ষেত্রে ভোরে এবং সন্ধ্যার দিকে কিন্তু বাতাসের গুণগত মান সব থেকে বেশি খারাপ থাকে। রাতেরও বিভিন্ন সময় বাতাসের গুণগত মান যথেষ্ট খারাপ থাকে, তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই বাতাসের যে গুণগত মান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আমাদের ফুসফুসে সব থেকে বেশি প্রভাব পড়ে এবং তার সাথে শ্বাসনালীতেও যথেষ্ট প্রভাব পড়ে। সে কারণে প্রতি ঘরে ঘরে এখন প্রায় ঠান্ডা লাগা, জ্বর, এই ধরনের যে সাধারণ উপসর্গগুলো সেটা কিন্তু নজরে আসছে। তো এ বিষয়ে যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। ঘূর্ণিঝড় ফেইঞ্জালের সম্ভাব্য গতি প্রকৃতি কি হতে পারে সেটার দিকে আমরা এবার নজর রাখবো। আর 3-4 দিন পর থেকে বঙ্গোপসাগরের দক্ষিণে সুমাত্রার বান্দাজ উপকূলের কাছে থাকা ঘূর্ণাবর্তটি আরো ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে নভেম্বরের 24 বা 25 তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা একটা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এবং ক্রমশ পশ্চিম এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যে ওয়েদার মডেল রয়েছে, নামজাদা গ্লোবাল ওয়েদার মডেলগুলো, প্রত্যেকেরই যেটা ইন্ডিকেশন রয়েছে যেটা কিন্তু উত্তর শ্রীলঙ্কা থেকে শুরু করে তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা সব থেকে বেশি। এবং সেক্ষেত্রে যেটা সর্বশেষ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের ইঙ্গিত রয়েছে, তাতে এটা নভেম্বরের 25 বা 26 তারিখ নাগাদ গিয়ে কিন্তু একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। এবং সেক্ষেত্রে মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকলেও উত্তর বঙ্গোপসাগরের দিকে নভেম্বরের 26 তারিখ পর্যন্ত মেঘ পৌঁছানোর সম্ভাবনা কম। পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার দিকে এগোনোর সাথে সাথে এটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিশেষ করে উত্তর দিকের যে এলাকাগুলো, সেখানে কিন্তু উত্তরে হওয়ার প্রভাব রয়েছে। ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে যদিও কম, কিন্তু ট্রপোস্ফিয়ারের সামান্য কিছুটা উপরি স্তরে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার ধাক্কা লাগাতার রয়েছে। এবং এই শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু সিস্টেমটার চারিদিকে এমনিতেই ঢুকতে থাকবে, তার কারণ ভারতের উত্তর এবং মধ্যাঞ্চলে শুকনো হাওয়ার দাপট রয়েছে। যেহেতু ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নভেম্বরের 26 তারিখের মধ্যে যখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে, তখন চারিদিকের বাতাসকে নিজের সেন্টার বা কেন্দ্রের দিকে টানতে থাকবে। তখন কি হবে, শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু এর মধ্যে ঢুকে যাবে এবং যেহেতু ড্রাই উইন্ড ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই দুর্বল হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্টই
রয়েছে এবং সেক্ষেত্রে এটা তামিলনাড়ু উপকূলের দিকেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এর জায়গা কোন একটা জায়গাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে হচ্ছে। ল্যান্ডফল করার সময় এটা শক্তি ক্ষয় করে একটা গভীর নিম্নচাপ অথবা একটা অতি গভীর নিম্নচাপ হিসেবে ল্যান্ডফল করতে পারে। এক্ষেত্রে নভেম্বরের 27 বা 28 তারিখে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে হাওয়া ঠিক এইভাবে কার্ভ করে ঢোকার সম্ভাবনা, অর্থাৎ একদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকতে থাকবে, অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে রিকার্ভ করে ঢুকতে থাকবে। তাই এর ফলে যেটা হতে পারে যে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবন এই এলাকাগুলো, সেই সাথে সেনবাগ, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরার কোথাও কোথাও, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা ডিভিশনের একেবারে সমুদ্র তীরবর্তী সুন্দরবন যে এলাকাটা রয়েছে সেখানে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কবে নাগাদ না, নভেম্বরের 28 তারিখ বা 29 তারিখ নাগাদ এই সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী 2 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও এর খানিকটা প্রভাব পড়তে পারে এবং সেক্ষেত্রে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নজরে আসছে। এই সময় অর্থাৎ যখন ল্যান্ডফল করার প্রক্রিয়া শুরু হবে বলে মনে হচ্ছে নভেম্বরের 28 বা 29 তারিখ নাগাদ, সেই সময় থাইল্যান্ডের খানিকটা পূর্ব দিকে অর্থাৎ থাইল্যান্ড উপসাগরের দক্ষিণ দিকে এখানে আরও একটা নিম্নচাপ অবস্থান করার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের ইঙ্গিত রয়েছে যে এটা ধীরে ধীরে বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে দক্ষিণ আন্দামান সাগরের দিকে এন্টার করতে পারে নভেম্বরে একেবারে শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এবং ধীরে ধীরে এটা নিম্নচাপের চেহারা নিতে পারে। তবে বিভিন্ন ওয়েদার মডেলে যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা দক্ষিণ আন্দামান সাগরে এন্টার নাও করতে পারে, কারণ লাগাতার উত্তর পশ্চিমে শুকনো হাওয়া কিন্তু সিস্টেমগুলোর চারিদিকে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যেটা ইন্ডিকেশন রয়েছে এটা খানিকটা শক্তি বৃদ্ধি করলেও সামনের দিকে অর্থাৎ সরাসরি ভারতের দিকে এগোনোর কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং সেক্ষেত্রে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন এলাকাতেই ধীরে ধীরে দুর্বল হতে হতে মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। অন্যদিকে যে ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড় ফেইঞ্জালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সেটা তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায় ল্যান্ডফল করে বর্তমানে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলো ক্রস করে অর্থাৎ কর্ণাটক এবং উত্তর কেরল ক্রস করে এটা কিন্তু আরব সাগরের দিকে চলে যেতে পারে এবং আরও একবার শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং যদি এরকমটা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নামটি আবার নতুন করে চেঞ্জ করে দেওয়া হতে পারে, কারণ ল্যান্ডফল হয়ে যাওয়ার পর নতুন করে আবার যেহেতু সেটা ঘূর্ণিঝড় তকমা হারিয়ে ফেলবে এবং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে তারপর আবারও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আবার নতুন নাম এই ওয়েদার সিস্টেমটার ক্ষেত্রে রাখা হতে পারে। যাই হোক, আপাতত চাষি ভাইদের জন্য যেটা সব থেকে স্বস্তির বার্তা যে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা, বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে যে একটা প্রবল বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল, ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেটা বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই কেটে গেছে এরকমটা আশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ প্রথমে যেটা অনুমান করা হচ্ছিল যে সিস্টেমটা খানিকটা উত্তর দিকে অগ্রসর হবে এবং উত্তর দিকে হাওয়ার প্যাটার্ন ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে ঠিক এইভাবে ছিল, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ যথেষ্ট বেশি এফেক্টেড হতো, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা অনেকটা দক্ষিণ দিক দিয়ে যাবে এবং এখানে দক্ষিণাঞ্চলে হাওয়ার প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবে রয়েছে। তাই দক্ষিণাঞ্চলের এই এলাকা দিয়ে গেলে এই হাওয়ার সাথে তাল মিলিয়ে ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে হাওয়ার সাথে তাল মিলিয়ে এটা কিন্তু আরব সাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখতে হচ্ছে। এক্ষেত্রে চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও, বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিও হতে পারে নভেম্বরে একেবারে শেষ দিকে। এই সময়টাতে কি হতে পারে, পূবালি হাওয়া খানিকটা উত্তরে হাওয়াকে বয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে দুই বাংলা এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে। সেক্ষেত্রে নভেম্বরে একেবারে শেষ দিকে তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধির ইঙ্গিত থাকছে, সেই সাথে বাতাসে জলীয় বাষ্প ঢুকে যাওয়ার সম্ভাবনা। এখন যেটা শুকনো হয়েছে, বাতাস যত শুকনো হয় ততই ঠান্ডার তীব্রতা বাড়ে, তো সেক্ষেত্রে জলীয় বাষ্প ঢুকে গেলে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাওয়ার এমনিতেই সম্ভাবনা থাকবে। তো নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে ডিসেম্বরের শুরুতে এই ওয়েদার সিস্টেমটি আবার খানিকটা ঝামেলা তৈরি করতে পারে বঙ্গোপসাগরে, সেটার দিকেও কড়া নজর রয়েছে। তো এই ওয়েদার সিস্টেম দুটো সম্পূর্ণভাবে এখান থেকে সরে যাওয়ার পর বা দুর্বল হয়ে যাওয়ার পর
ডিসেম্বরের সম্ভবত প্রথম সপ্তাহের শেষ দিক থেকে অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে অবশেষে প্রচুর ঠান্ডা নিয়ে উত্তরে হাওয়া কিন্তু প্রবল গতিবেগে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা এবং ওড়িশার উপর দিয়ে বয়ে যাবে বলে মনে করছি। সেক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক থেকেই কিন্তু বেশ কড়া ঠান্ডা পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দোরগোড়ায় এসে হাজির হবে বলেই মনে হচ্ছে। আপাতত যেমন তাপমাত্রা রয়েছে, যে ধরনের ঠান্ডা রয়েছে, দিনের বেলাতে দুপুরের দিকে বেশ খানিকটা গরম ভাব অনুভূত হচ্ছে এবং রাতে বা ভোরের দিকে বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই পরিস্থিতি কিন্তু নভেম্বরের মোটামুটি শেষ দিকের আগে পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 25 বা 26 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।